সাগর চোখ মেলে চারিদিকে তাকিয়ে কোনো কিছুই যেন চিনতে পারছিল না। তার কাছে সমস্ত কিছু যেন নতুন নতুন মনে হচ্ছিল। সাগর জায়গাটাকে ভালো মতো দেখতে লাগলো এবং এত বিশাল এক সাম্রাজ্য দেখে সে সম্পূর্ণরূপে অবাক হয়ে গেল। কারণ চারিদিকে এক অবাক করা সুন্দর দৃশ্য এবং বিশাল বড় বড় ইমারত পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা। পাশে ছোট্ট একটা নদী বয়ে চলে গিয়েছে এই শহরের মাঝখান দিয়ে। আর সে যে ভবনের মধ্যে আছে সেই ভবনটা তার কাছে সম্পূর্ণ অপরিচিত মনে হচ্ছে। এরকম জায়গায় সে এর আগে কখনো আসেনি, সে খুব ভালো মতো বুঝতে পারছে। বেশ খানিক্ষণ সে এদিকে ওদিকে ঘোরাঘুরি করলো, রুমের মধ্যে এদিক ওদিকে দেখাদেখি করলো। কোনো কিছু বোঝা যাচ্ছিল না, মানে মনে হচ্ছিল যে সবকিছু একদম নতুনের মতো। সে কি কোনো স্বপ্ন দেখছে? তার শরীরে বেশ খানিকটা জখম আছে, তবুও সে সেই জখম নিয়ে উঠে এদিকে ওদিকে তাকাচ্ছে। সে যখন জানলার কাছে সম্পূর্ণরূপে গেল, সেই মুহূর্তে হঠাৎ করেই তার সামনে দিয়ে বিরাট আকৃতির এক পাখির মতো কিছু একটা ডানা মেলে বেরিয়ে গেল এবং আলোর গতিতে। সাগর সেটাকে দেখে খানিকটা ভয় পেল এবং সে দূর দূরান্তে দেখল বিশাল বড় বড় মানুষ ডানা মেলে আকাশে ভাসছে। তবে তাদের দেখতে মানুষের মতো নয়, একটু ভিন্ন রকমের লাগছে। সাগর কোনো কিছু বুঝে ওঠার আগেই তার দিকে দূর থেকে একটি পাখি ছুটে আসতে লাগলো। সাগর সিটকে পেছনে পড়ে গেল এবং ঠিক সেই মুহূর্তে সাগর মুখোমুখি হলো সালেহার। সালেহা ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে এবং উঠে যখনই সে সাগরের দিকে তাকালো, সাগরকে দেখে সে সঙ্গে সঙ্গে ভয় চিৎকার দিয়ে উঠল। কারণ অন্ধকারের মধ্যে তার ঘরের ভিতর কে ঢুকেছে সেটা সে আসলে দেখতে পাচ্ছিল না। ওই মুহূর্তে সে যখন বুঝতে পারলো তার সামনে সাগর দাঁড়িয়ে আছে, সে সঙ্গে সঙ্গেই তার মুখটা চেপে ধরে বলল, আমি, চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি এখন নিরাপদ জায়গায় আছো, আমি তোমাকে সুস্থ করে তুলব। সাগর আলো দেখতে পেয়ে এবং সালেহাকে দেখতে পেয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সালেহাকে এসে এর আগে আবছা আধো আধো তার সামনে দেখেছে, কয়েক দফা দেখেছে, তবে এরকম ভাবে এরকম সুন্দর একটা জায়গায় সে যে ওকে দেখতে পাবে সেটা হয়তো সে কখনো কল্পনাই করেনি। সাগর চিন্তা করলো যে সে কোথায় এবং সে কেন এখানে এসেছে। সালেহাকে সে জিজ্ঞেস করতে লাগলো, তো তুমি কে এবং তুমি আমাকে কেন বাঁচালে এবং আমাকে তুমি কোথায় নিয়ে এসেছো, সত্যি করে বলো। সালেহা তখন বলল, সবকিছুই বলবো। ততক্ষণে সাগর অচেতন হয়ে পড়েছে, কারণ তার শরীরে যতটুকু এনার্জি ছিল সমস্ত এনার্জিটুকু শেষ হয়ে গিয়েছে। সালেহার রুম বলে এখানে কেউ প্রবেশ করেনি, মনে হচ্ছে সাগরকে বাইরে থেকে কোনো একটা জিন দেখে ফেলেছে এবং দেখে সম্ভবত সন্দেহ করে তার ঘরের দিকে তার মা সমেত আসতেছিল। ওই মুহূর্তে সালেহা তখন সাগরকে লুকিয়ে ফেলল এবং লুকিয়ে অন্য একটা জায়গায় এমনভাবে রাখলো যেন তাকে ওইখানে কেউ দেখতে না পায়। বেশ খানিক্ষণ পর তার মা তার ঘরে প্রবেশ করলো, বলল, কি হয়েছে, চিৎকার দিলি কিসের জন্য, সঙ্গে একটা জিনও আছে। ওই মুহূর্তে সে বলল যে, মা কিছু না। সেই জিনটা বলল, না, এই ঘরে আমি কিছু একটা দেখেছি। সম্ভবত ওইটা দেখেই ও চিৎকার দিয়ে উঠেছে, একটা পুরুষ জিন এখানে ছিল। এই কথা বলতেই সালেহা তখন বলল, কি ফালতু কথা বলছেন, আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে অন্ধকারের মধ্যে ভয় পেয়েছি, সেই জন্য হয়তো ভয়ে আমি চিৎকার দিয়ে উঠেছি। জিনটা বলল, হতে পারে, হয়তো আমি আপনাকেই দেখেছি। আচ্ছা যাই হোক, আর দুঃখিত আমি এখানে আসার জন্য, সম্ভবত ভেবেছি আপনি কোনো কিছু নিয়ে ভয় পেয়েছেন। জিন লোকটি সেখান থেকে চলে গেল, সালেহার মাও সেখান থেকে চলে গেল। সালেহা ওইখান থেকে দরজা বন্ধ করে সোজা চলে গেল সাগরের কাছে, যেখানে সাগরকে রেখেছে। সেই দরজার ঢাকনাটা সরিয়ে সাগরের দিকে সে তাকিয়ে আছে। সাগরকে দেখতে কি মায়াবী লাগছে, অদ্ভুত রকম সুন্দর লাগছে। সালেহা সাগরের দিকে বেশ খানিক্ষণ তাকিয়ে রইল, তার মধ্যে যেন সাগরের দিকে তাকানোর স্পৃহায় কোনোভাবেই কমছে না। সে সাগরকে দেখতে থাকলো তো দেখতেই থাকলো। প্রিয় দর্শক, আমাদের এই গল্পের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথম এপিসোড যারা এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে ঢুকে আমাদের রিসেন্ট যে ভিডিও আছে সেইখান থেকে আমাদের প্রথম এপিসোডটা আপনারা দেখে আসতে পারেন। দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং এতদিন পর্যন্ত অপেক্ষা করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনকার মতো গল্প পাঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা আমাদেরকে নতুন শুনছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে আমাদের এই ভিডিওতে একটি করে কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না। আপনারা সবসময় আমাদের নতুন গল্পের জন্য অপেক্ষা করেন, আমাদেরকে বলেন নতুন গল্প নিয়ে আসার জন্য, কিন্তু আপনারা আমাদেরকে সেই পরিমাণ সাপোর্ট হয়তো দেন না। সেই জন্য আমরা মাঝে মধ্যে কাজের অনুপ্রেরণা বা উৎসাহ হারিয়ে ফেলি।
আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করেন, আমাদের ভিডিওতে লাইক করেন, আমাদের ভিডিও শেয়ার করেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন, আমাদের ফেসবুক পেজ লাইক করেন। তো সব মিলিয়ে বলতে গেলে আপনারা যখন আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, তখন কিন্তু আমরা আপনাদের জন্য ভালো ভালো গল্প উপহার দিতে পারবো এবং সেই সঙ্গে আরো বেশি বেশি করে আপনাদের জন্য ভিডিও আনতে পারবো। সেহেতু যারা নতুন আছেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি লাইক করেননি, আপনারা ফেসবুকে গিয়ে সরাসরি আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করে আপনারা চাইলে সেটা ফলো দিতে পারেন, অথবা ফেসবুকে গিয়ে আরজিএমরা লিখলে আমাদের পেজটি চলে আসবে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের গল্পের দ্বিতীয় এপিসোডে। জিনদুর্গের সবার শেষে বাড়িটা হচ্ছে সেই বৃদ্ধ কবিরাজের বাড়ি। তিনি একসময় রাজকর্মচারী ছিলেন, রাজ্যদের সঙ্গে কাজ করতেন, তবে এখন বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তিনি এখানে একাই বসবাস করেন। তিনি তার দাওয়ায় বসে কোন একটা ওষুধ তৈরি করছিলেন, সম্ভবত তার কোন এক রোগীর জন্য নিতে আসবে। সে চুপি চুপি করে জিনেদের ভাষা গান গাইছিল আর সেই দাওয়াই তৈরি করছিল। সালেহা ততক্ষণে সাগরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছে এবং তাকে কোলে করে নিয়ে সে উড়ন্ত অবস্থায় ছুটে চলেছে সেই কবিরাজের বাড়ি থেকে। সালেহা বেশ খানিক্ষণ ধরে ওইখানে উড়াল দিল এবং উঠতে উঠতে আকাশের একদম উচ্চ সীমানা দিয়ে তাদের যে জিনদুর্গ আছে, জিনদুর্গ পেরিয়ে সোজা চলে আসলো ওই গ্রামের ওই বৈদ্যের বাড়িতে, যেখানে কিনা সে বৈদ্য বলেছিল যে মানুষটাকে সাথে করে নিয়ে আসতে হবে, আর সেটা কখনো সম্ভব না। সালেহা যখন মানুষটাকে সাথে করে নিয়ে সেই বৈদ্যের বাড়ির উঠানে নামলো, ঠিক সেই মুহূর্তে বৈদ্যটা তাকে দেখে সম্পূর্ণরূপে চমকে গেল এবং চিনতে পারল এটা একটা মানুষ, কারণ তার বয়স অনেক বেশি, 700-800 বছর ধরে সে এই চিকিৎসা দিচ্ছে এবং সত্যি কথা বলতে সে সত্যি অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আজ পর্যন্ত সে জিনরাজে কখনো কোনো মানুষ দেখেনি, বিশেষ করে এই দুর্গে। তাহলে এই মানুষটা কোত্থেকে আসলো? বৃদ্ধ লোকটি কোনোভাবে বুঝতে পারছে না, তার তো মাথা ঘোরাতে শুরু করেছে। তিনি তখন বললেন, এটা তুই কি করেছিস মা? তুই ওকে এখানে নিয়ে এসেছিস, ওর নিজের জীবনে ঝুঁকিতে ফেলেছিস, তোর নিজের জীবনে ঝুঁকিতে ফেলেছিস। এটা তোর করা মোটেই উচিত হয়নি। সত্যি কথা বলতে তুই এটা মোটেই ভালো কাজ করিসনি। তুই ওকে এখনই দিয়ে আয়, যদি দুজনেই প্রাণে বাঁচতে চাস। ওই মুহূর্তে তখন সালেহা বলে উঠল, আমি ওকে যে কোনো মূল্যে বাঁচাতে চাই। আপনি বলেছেন যে ও যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বেঁচে উঠবে, তাহলে ও যদি না বাঁচে তাহলে আমি বেঁচে কি করব? আমি ওকে পছন্দ করি, এজন্য ওকে বাঁচাতেই হবে, তা না হলে আমি ওকে ছাড়া কখনোই থাকতে পারবো না। এই কথা শোনার পর তখন বৃদ্ধ সেই মুরব্বী বৈদ্যটা বললেন, আচ্ছা বুঝতে পেরেছি, ভালোবাসার ব্যাপার, তবে মা তুই ভুল করছিস, ও একটা মানুষ, আর মানুষের সঙ্গে আমাদের এই গোত্রের কোনো মিলবন্ধন থাকতে পারে না, কোনো মিল হতে পারে না। এর ইতিহাস তুই জানিস না, এর পরিণাম খুব খারাপ হবে। তুই এটাকে কখনোই মানিয়ে নিতে পারবি না। তুই ওকে চিকিৎসা হয়ে যাওয়ার পর এখান থেকে ফেরত দিয়ে আসিস, আমি ওকে ঠিক সুস্থ করে দিব, কিন্তু তোরা সম্পর্ক রাখিস না। আমি জানি না তোদের মধ্যে কি সম্পর্ক আছে, তবে সত্যি কথা বলতে বাস্তবতা যেটা সেটা আমি তোদের সঙ্গে শেয়ার করছি, আর এই গল্প ঘটনা আমার কাছ থেকে তুই শুনতে চাস না। এরকম কথা বলার পর তারপর সালেহা বলল, আমি শুধু চাই ওকে সুস্থ করতে, আর কিছু না। এমনও হতে পারে যে আমি ওকে ওর জগতে দিয়ে এসে ওর সঙ্গে আর দেখা করব না, তবে ওর সুস্থ হতে হবে। বৈদ্য তখন সাগরকে বারান্দায় শুইয়ে দিল এবং তার শরীরে বেশ খানিকটা ক্ষত এবং ওই জিনিসগুলো দেখলো বেশ কয়েকটা জায়গায় মাংস গলতে শুরু করেছে এবং পচতে শুরু করেছে। জিনাদের যে ওষুধ ছিল সেই ওষুধটা সেখানে ওভারডোজের মতো কাজ করেছে, বেশি খাওয়ানো হয়ে গিয়েছে এবং সবসময় সব জায়গায় জাদুবিদ্যা এবং জাদুশক্তির ক্ষমতা চলে না। এটা বলে সে সালেহাকে বলল। সালেহা বলল, দেখেন, ও যেভাবে সুস্থ হয়ে উঠবে আপনি তাকে সেভাবে সুস্থ করে তুলুন। আমি চাই ও সুস্থ হয়ে উঠুক, এবং সত্যি কথা বলতে ওর সুস্থতার উপর আমার আর কোনো কিছু চাই না। তখন বৈদ্য কাজ শুরু করলেন। সাগরের সম্পূর্ণ গায়ে সে এমনভাবে একটা প্রলেপ দিয়ে রাখলেন যেন ওই জায়গাটা সারা রাত ভরে হিল হবে। তখন সেই বৈদ্য বলল যে, তুই এখান থেকে চলে যা মা, আমি ওর শরীরের মধ্যে এমন ভাবে কোটিং দিয়ে দিয়েছি আগামীকালকের মধ্যে ও খানিকটা সুস্থ হয়ে উঠবে এবং ওর জ্ঞান ফিরে আসবে। ও আমার কাছেই থাক, ও আমার এই কুঠিরের শেষ কোনার দিকে একটি কক্ষ আছে, সেই কক্ষকে আমি যত্নে লুকিয়ে রাখবো। তুই প্রত্যেকদিন আসিস না, হয়তো তোর পেছনে পেছনে অনেক জিন আসবে এবং তোর ক্ষতি করবে। সালেহা তখন বলল, না আমি আসবো, আপনি ওর খেয়াল রাখেন, আমি আপনার উপর বিশ্বাস করি। তাই বলে সালেহা ওইখান থেকে চলে গেল তার বান্ধবীর বাসায় সরাসরি উড়ন্ত অবস্থায়, কারণ তার বান্ধবীকে বিষয়টা জানাতে হবে। তার বান্ধবী তখন তার কক্ষে বিশ্রাম করছিল। সালেহাকে দেখে আচমকা চমকে গেল, বলল, আরে সালেহা তুই এখানে এত সকাল সকাল? ওদের এখানে সকাল মানে রাত,
8টা-9টা বাজে, আর ওরা দিনে ঘুমায়, রাতে জেগে থাকে। এটাই ওদের নিয়ম, এবং এই দুর্গের নিয়ম হচ্ছে এটাই। সালেহার বান্ধবী তখন বলল, তোকে এত গম্ভীর লাগছে কিসের জন্য? চিন্তিত মনে হচ্ছিস কোনো কিছু নিয়ে? সালেহা বলল, হ্যাঁ, আমি সাগরকে নিয়ে এসেছি এবং বৈদ্যের বাড়িতে রেখে এসেছি। কথাটা শুনে সঙ্গে সঙ্গেই সালেহার বান্ধবী প্রচন্ড পরিমাণ ভয়ে এসে বলল, কি করছিস এটা তুই? এটা ঠিক কাজ করিসনি। এটা কি কখনো ঠিক হয়েছে? কারণ হচ্ছে এখানে আজ পর্যন্ত কোনো মানুষ প্রবেশ করেনি, আর মানুষ প্রবেশ করলে তাদেরকে নাকি মেরে ফেলা হয়, কারাগারে দিয়ে দেওয়া হয়, আর যাদেরকে নিয়ে আসা হয় তাদেরকে সরাসরি কারাগারে দেওয়া হয়। তারা কখনো বাড়িতে ফিরে যায় না। তুই ছেলেটাকে মারবি, নিজেও মরবি। তখন সালেহা বলল যে, সত্যি কথা বলতে আমি ছেলেটাকে ভালোবেসে ফেলেছি, একবারে প্রথম দেখায়। সেদিনকে রাত্রে ছেলেটা যখন ওইখানে বসে গাছ কাটছিল, আমি দূর থেকেই তাকে দেখছিলাম এবং অনেকক্ষণ ধরে দেখছিলাম। আমার নজর তার চোখের দিকে যায়, তার চেহারার দিকে যায়, তার সম্পূর্ণ শরীরের দিকে যায়। সত্যি কথা বলতে ওই চেহারা, ওই সুন্দর সুদর্শন পুরুষ দেখে আমি তাকে পছন্দ করতে শুরু করেছি। কিন্তু আচমকা কোত্থেকে একটা ভাল্লুক এসে তার উপর আক্রমণ করে বসে। তুই তো জানিস আমি কখনো মানুষের জগতে যাইনি, সেদিনকে প্রথম যাই, এবং সত্যি কথা বলতে ও রাজপুত্রের মতো। তুই দেখলেও তুই হয়তো পছন্দ করবি, তবে আমি চাই না সেটা হোক। আমি চাই ও শুধু আমারই থাকুক। এবং সেদিনকে প্রথম দেখে যে আমার খুব ভালো লেগেছিল ওকে, কিন্তু ওই ভাল্লুকের বাচ্চা এমন ভাবে এরকম একটা কাণ্ড করলো, সত্যি কথা আমার খুব রাগ হচ্ছে। ওকে আমি এমনিতেই আমার করে হাসিল করে নিতাম, কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে তাও আবার আমার সামনে, আমি মেনে নিতে পারছি না। আমি চাই ও সুস্থ হয়ে উঠুক। সালেহার বান্ধবী তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখি মামার সঙ্গে কথা বলবো। মামাকে বললে হয়তো মামা খুব শীঘ্রই কাজটা করবেন, আর যেহেতু আগে কথা বলেছি সেহেতু নতুন করে কথা বলার নেই। মামা নিশ্চয়ই বিষয়টা বুঝবেন, আর উনি যেহেতু ছেলেটাকে রেখেছে তাহলে নিশ্চয়ই উনি চিকিৎসা করবেন। তুই এই বিষয় নিয়ে কোনো চিন্তা করিস না, ঠিক আছে? আর ছেলেটার বাড়িতে সম্ভবত একটু খোঁজ পাঠাতে হবে। বেশ কয়েকদিন সে কিন্তু বাড়িতে কোনো খোঁজ দেয় না, তার বাড়ির লোকজন কি করছে কিছুই বুঝে উঠতে পারছি না। সালেহা এই কথা তার বান্ধবীকে বলল। ওই কথা বলতেই সালেহা বলল, এক কাজ কর, চল আমরা যাই। তোকে সাহায্য করতে মন চাচ্ছে এখন, তুই প্রেমে পড়েছিস, আর প্রেমে পড়লে আমি যদি সাহায্য না করি তাহলে বিষয়টা বিমানন হবে। চল আমার সঙ্গে যাব, আমি আমার বাবার ঘোড়াটা নিয়ে বের হব। বাবার ঘোড়ার উপর থাকলে কেউ আমাকে আমাকে দেখতে পারবে না। সালেহার বান্ধবীর বাবা একজন রাজকর্মচারী, এবং রাজকর্মচারীর ঘোড়া সচরাচর কেউ আটকায় না, বা গাড়িও কেউ আটকায় না। রাজকর্মচারীরা মাঝে মধ্যেই বাইরে যায়, অন্য গোত্রে যায়, অন্য দুর্গে যায়, তখন কেউ আটকায় না। বাইরে থেকে সালেহা তার বান্ধবীর সঙ্গে করে সেই রাজ কর্মচারীদের গাড়িতে চড়ে আসমানে উড়াল দিল। 8টা ঘোড়া সেই গাড়ি টেনে নিয়ে যায়। সেই গাড়ির মধ্যে বসে আছে সালেহা এবং সালেহার বান্ধবী। তারা আসমানের দিকে উড়াল দিল এবং বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে বর্ডার ক্রস করে চলে আসলো সেই মানুষের জগতে, সেই জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে সোজা গাড়িটা যেতে শুরু করেছে। বেশ খানিকটা পথ এগোতেই তারা খেয়াল করলো লোকালয় চলে এসেছে, এবং সামনেই হয়তো সাগরদের বাড়ি। সাগরদের বাড়িতে ততক্ষণে একদম একটা চোখের ছায়া পড়ে গিয়েছে, কারণ সাগর প্রায় 2 সপ্তাহ বাড়িতে ফেরে না, এবং এই 2 সপ্তাহ সাগরের সঙ্গে বেশ অদ্ভুত অদ্ভুত ঘটনা হয়তো ঘটেছে। জঙ্গলে তালাশ করেছে অনেকে, এবং সাগরের হয়তো সেই কুড়াল এবং বাকি অবশিষ্ট বস্তু সেখানে পেয়েছে। এমনকি রক্তাক্ত অবস্থায় অনেক বস্তুও সেখানে পেয়েছে, যেমন রক্ত ভরা সেই শার্টটা ওইখানে কোনো একটা জায়গায় পেয়েছে। ওইটা দেখে সকলে মনে করেছে যে সাগর মারা গিয়েছে। এটাই হয়তো সালেহা ভাবছিল। বেশ খানিক্ষণ পর সাগরকে যখন দূরে দেখতে পেল, মানে হচ্ছে তার মা, তখন অবাক হয়ে গেল। সে তো হ্যালোসিনেশন দেখছিল, কারণ সাগরের রূপ ধরে সেখানে গিয়েছিল সালেহা, এবং সে চাইলে যে কারো রূপ ধারণ করতে পারে। সে সাগরের রূপ ধারণ করে সেখানে গিয়ে তার মাকে বলল, মা তোরা কান্নাকাটি করছিস কিসের জন্য? তোর মা বলল, তুই কোথায় গিয়েছিলিস বাবা? সবাই বলছে তুই নাকি মারা গিয়েছিস, তোকে নাকি কে খেয়ে ফেলেছে। এই কথা শুনতেই সাগর বলল, না না, মানে সালেহা বলল সাগরের রূপ ধারণ করে, যে এরকমটা হয়নি তো, তোমরা শুধু শুধু চিন্তা করছো। আমি গিয়েছিলাম একটা কাজে, আর শোনো আমি আরেকটা কাজে যাচ্ছি, এখন আমি সেখানে যাব। তোমরা বেশি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। মাসখানেক একটা কাজ পেয়েছি, সেখানে যাব। তুমি মোটেই ভেবো না সব কিছু নিয়ে, ঠিক আছে? সাগরের মা তখন বলল, না তোকে আমি কোথাও যেতে দিব না, তুই আমার একমাত্র ছেলে সন্তান। তোকে হারালে আমি তো একদম শোকে পাথর হয়ে যাব। আমাদেরকে কে দেখবে বল? সাগর তখন সালেহা বলল যে, দেখো মা, কিচ্ছু হবে না, এই নাও, এখানে কিছু টাকা আছে, টাকাগুলো তুমি রাখো, আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমি কাজে গিয়েছিলাম, তোমাদেরকে বলে যেতাম, কিন্তু বলে যেতে পারিনি, টাকাগুলো রাখো। অনেক নলবাদ করে সাগরের মা এবং বোনকে সেখানে রেখে আসা হলো।
সালেহা বেশ খুশি ছিল, কারণ সে এটা নিয়ে দুশ্চিন্তায় ছিল। সে তার নিজের কক্ষে ফেরত আসলো। আজকে সারা রাত খুব একটা অদ্ভুত জার্নি গিয়েছে তার জীবনে। সকাল হওয়ার কিছুক্ষণ আগে গিয়ে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল এবং ঘুম ঘুম চোখে সে সাগরকেই দেখছিল। সে সাগরের নাম বারবার জপ করছিল এবং কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। এরকম ভাবে তার মা তাকে শুনে বলল, কি হয়েছে মা? সালেহা তখন বলল, না মা, কিছু না। সালেহা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়ল। সালেহার মাথায় তার মা মাঝে মধ্যে এসে হাত বুলিয়ে দেয়। সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। জিনারি এই দুর্গরাজ্যের একদম মূল যে ডোম আছে, সেই ডোমের উপরে সকলে মিলে বৈঠক করছে। রাজ্যের সকল মূল মূল যেসব সেনারা আছে তারা বলল, রাজ্যের সমস্ত কিছু কি ঠিকঠাক আছে? আমাদের কাছে কেমন অদ্ভুত অদ্ভুত আভাস আছে। আমরা অনেক রক্ষীর কাছ থেকে শুনেছি কিছু কিছু জায়গায় নাকি মানুষের গন্ধ পাওয়া গিয়েছে। মানুষ তো আমাদের কারাগারে বন্দি ছাড়া আর কোথাও নাই, তাহলে মানুষের গন্ধ বাতাসে কিসের জন্য পাওয়া যাবে? বিশেষ করে দক্ষিণের জঙ্গলের ওদিকের রক্ষীরা নাকি এই কথা বলেছে। এটা কি সত্যি কথা? ওই মুহূর্তে তখন সেখানে বসেছিল সালেহার বান্ধবীর এক ভাই। সে তখন বলল যে এরকম কোনো কিছু তো দেখিনি। ওইখানে সে খুব বড় একটা রাজকর্মচারীর পোস্টে আছে, সেখানে সে চাকরি করে। সকলের কাছ থেকে সেই ঘটনা শুনে সে বাড়িতে এসে সালেহার বোন বান্ধবীকে এবং সকলকে বলতে লাগলো যে এরকম এরকম ব্যাপার। সালেহার বান্ধবী বিষয়টা শুনে একটু চমকে গেল। চমকে যাওয়ার মতোই কথা, কারণ হচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছে, তা আবার সালেহার সঙ্গে, আর সে সমস্ত কিছু জানে, এর অংশীদারিও সে সঙ্গে সঙ্গেই তার ভাইকে ডেকে নিয়ে বলল, কি হয়েছে? তখন বললো যে সবাই এরকম কানাঘুষা করছে, এরকমটা নাকি হয়েছে। মানুষের কোনো একটা ইউনিট নাকি আমাদের এখানে ঢুকেছে খুব গোপনে এবং কোন একটা ঝামেলা পাকাতে চায়, এই জন্যই। ওই মুহূর্তে সালেহার বান্ধবী তখন বলল, না না, এরকমটা হবে না, শুধু শুধু তোরা চিন্তা ভাবনা করছিস। জিনের সেই লোকটা সালেহার বান্ধবীর ভাই বলল, ও হতে পারে, তবে যদি এরকমটা হয়ে থাকে তাহলে তার খবর আছে। এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারেও না, আর যদি কেউ নিয়ে আসে তাকে সংগ্রহকারে মেরে ফেলে দেওয়া হয়। যাই হোক, থাক তাহলে। সালেহার বান্ধবী তখন খুব পরিমাণ ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে সালেহার রুমে হাঁপাতে হাঁপাতে গেল এবং সেখানে যাওয়ার পর সে তার বান্ধবীকে ডেকে বলল কি যে এই অবস্থা, এই ব্যাপার। সালেহা তখন প্রচন্ড পরিমাণ ভয়ে উঠে বলল কি যে এমনটা হতে পারে না, ওকে খুব শীঘ্রই সুস্থ করে এখান থেকে তার বাড়িতে ফেরত দিয়ে আসতে হবে এবং সেখানে গেলে ও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। সালেহা এবং তার বান্ধবী ওই সন্ধ্যার দিকে চলে গেল সোজা বৈদ্যের বাড়িতে। সেখানে পৌঁছানো মাত্রই দেখলো বৈদ্য তার শরীরের যে কোটিংটা ছিল, গতকালকে যেটা মেখেছিল, সেটা তুলে ফেলছে এবং তার একটা খুব গভীর ট্রিটমেন্ট চলছে। বৈদ্য তখন বলল, ওকে এখানে রাখা খুব বিপজ্জনক হবে। আশেপাশে অনেক জিনেরা ঘোরাফেরা করে, ওরা মানুষের গন্ধ শুকতে পায়। আমি ওর শরীরে এই জড়িবুটি লাগিয়ে রেখেছিলাম বলে ওরা ধরতেই পারেনি যে এখানে কেউ আছে। তবে এটা খুব বেশি দিন চলবে না, ওর শরীর খানিকটা সুস্থ হয়ে উঠেছে, আর 2 দিন এখানে থাকতে পারলে ও নিশ্চিত রূপে খানিকটা সুস্থ হয়ে যাবে। 2 দিন থাকা লাগবে না, আরেকদিন মাখানোর পর তারপর ওকে চাইলে তুই তোর বাড়িতে নিয়ে যেতে পারবি। সালেহা বেশ চিন্তিত ছিল তার সাগরকে নিয়ে। সত্যি সত্যি যদি এমনটা হয় তাহলে হয়তো সে সাগরকে হারিয়ে ফেলবে। সে খুব কষ্টে প্রায় 2টা দিন পার করলো। এই 2টা দিন সে ওইখান থেকে নিজেকে বিরত রাখলো, কারণ সেই বৈদ্য নিজেই বারণ করেছে যেন ওইখানে না যাওয়া হয়। বৈদ্যের বাড়িতে এর মাঝখানে একদিন নাকি রাজপরিবার থেকে জিন গিয়েছে এবং তারা জিজ্ঞেস করেছে যে তার কাছে কেউ চিকিৎসা নেওয়ার জন্য এসেছে কিনা, এরকম। কিন্তু আশপাশে বিষয়টা ছড়িয়ে পড়লো কিসের জন্য সে হয়তো বুঝতে পারছে না। সালেহা তখন তার ঘরের কক্ষের বাহিরে বসেছিল এবং আশপাশের সৌন্দর্য উপভোগ করছিল। আজকে তার সাগরকে নিয়ে আসতে যাওয়ার কথা, সেখান থেকে নিয়ে আসলে হয়তো সালেহা বিষয়টা অনেকটা নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে, তখন হয়তো আর কোনো সমস্যা হবে না। সালেহা সন্ধ্যার কিছুক্ষণ আগে রওনা দিল সেই বৈদ্যের বাড়িতে এবং সঙ্গে করে নিয়ে গেল তার বান্ধবীকে। তার বান্ধবীর রাজ যে টহল ঘোড়া আছে, সেই ঘোড়া গাড়িটা সঙ্গে করে তারা নিয়ে গেল, যাতে করে কেউ সন্দেহ না করতে পারে। সঙ্গে সঙ্গে এসে সেই বৈদ্যের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সাগরে ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে। সাগর তখন সালেহাকে দেখে বলল, তুমি? ওই মুহূর্তে সালেহা তখন বলল, সাগর তুমি সুস্থ হয়ে উঠেছ, তোমাকে সুস্থ করার জন্য আমি সবকিছু করতে পারি এবং করেছিও। তুমি সুস্থ হয়ে উঠলেই আমি হয়তো সব থেকে বেশি খুশি হব। ওই মুহূর্তে বৈদ্য বললেন, ও এখনো বিপদ থেকে সংকুলিত হয়নি, এখনো ওর ঘাড়ের উপর বিপদ আছে, তবে ওকে ভালো মতো যত্নার্থী করতে হবে এবং আশা করি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে এবং সম্পূর্ণরূপে ও ঠিক হয়ে যাবে।
এবং আমি কিছু ওষুধ এবং টোটকা দিচ্ছি। প্রতিদিন ক্ষত জায়গায় লাগাতে হবে। ক্ষত বেশ খানিকটা শুকিয়ে এসেছে। সালেহা সাগরের শরীরের দিকে তাকিয়ে সত্যি খুব খুশি হলো এবং সাগর বলল, আমি আপনাদের এই কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব কিছু বুঝে উঠতে পারছি না। সত্যি কথা বলতে আপনারা আমার জীবন রক্ষা করলেন এক পর্যায়ে। তখন বৈদ্য বললেন, আমাকে নয়, বরঞ্চ তোমার এই মেয়েটাকে হেল্প করেছে তোমাকে, এবং এই মেয়েটাকে তুমি ধন্যবাদ দাও। ওরা থাকলে হয়তো তুমি বেঁচে ফিরতে পারতে না। ওই মুহূর্তে সাগর তখন সালেহার প্রতি একটা অন্যরকম সম্মান বেড়ে গেল। সে সালেহার পা ছুঁয়ে তাকে এই সম্মান জানানোর চেষ্টা করলো, কিন্তু সালেহা তখন তোকে তুলে বলল, তুমি চলো, আমার সঙ্গে চলো। ওই মুহূর্তে তখন রাজ গাড়িতে তুলে সেই বৈদ্যকে বিদায় জানিয়ে সালেহা সাগরকে নিয়ে চলে গেল তার বাড়িতে। যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি এবং তার রুম পর্যন্ত সালেহার বান্ধবী তাকে এগিয়ে দিয়ে গেল এবং সেখানে দিয়ে যাওয়ার পর তাকে বলল, বান্ধবী, আমি হয়তো আর তোকে সাহায্য করতে পারবো না, আর যদি কোনো হেল্প লাগে বলিস, তবে যথাসাধ্য চেষ্টা করব। বাবার গাড়ি প্রত্যেকদিন বের করা হয়তো সম্ভব না, আর এটা হয়তো অনেকে সন্দেহ করবে। ঠিক আছে, থাক তাহলে। সালেহা তখন তার বান্ধবীকে বলল, ধন্যবাদ তোকে, তুই অনেকখানি উপকার করেছিস এবং এতখানি উপকার কেউ করে না। সাগর আশপাশটা এদিকে ওদিকে তাকিয়ে কিছু বুঝতে পারছে না, এমনকি চিনতেও পারছে না। সাগর সালেহাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কে এবং এটা কোন জায়গা? আমি কিছু চিনতে পারছি না। আমি বাড়িতে যাব। আমার মা এবং বোন নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছেন। আমি এরকম আহত হয়েছিলাম। হ্যাঁ, মনে পড়েছে, সেই ভাল্লুকটা। তারপর আপনি আমাকে বাঁচিয়েছিলেন, কিন্তু আমি এখন কোথায় আছি? এটা কোন জায়গা? আর আপনি কে? আপনি বলেছিলেন যে আপনি সমস্ত কিছু বলবেন। ওই মুহূর্তে সালেহা তখন বলল, আপনি নয়, আমাকে তুমি করে বলো, তাহলে আমি খুশি হব। সাগর বলল, আমি তথ্য জানতে চাই, রহস্য জানতে চাই, আপনি দয়া করে বলুন। সালেহা তখন বলল, আস্তে আস্তে সব বলবো, তুমি উত্তেজিত হইও না। তখন সাগর উত্তেজিত হয়ে বলল, না, আমি আমার বাবা মার কাছে যাব, আমার মা এবং বোনের কাছে যাব। ওরা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। আমি কতদিন ধরে এখানে আছি। আমার উপর যে আক্রমণ হয়েছিল তাতে আমার বেঁচে ফেরার কথা না। সাগরের শরীরে জিনেদের পোশাক পরানো এবং দেখতে অনেকটা জিনের মতোই লাগছে। তাকে সাজানো ঠিক সেরকম ভাবে। সাগর যেন একটু পাগলপ্রায় হয়ে গেল বাড়িতে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে সালেহা তখন সাগরকে বলল, তুমি বসো, আমি সমস্ত ঘটনা বলছি। সমস্ত ঘটনা বলা শেষে তখন সে সাগরকে বলল, তুমি এখন জিনেদের দেশে আছো। এবং সাগর তখন বুঝতে পারল, সত্যি সত্যি সে জিনেদের সঙ্গে জিনের জগতে চলে এসেছে এবং এই মেয়েটা তাকে সত্যি বাঁচিয়েছে, এবং এই মেয়েটা না থাকলে হয়তো সাগর বাঁচতে পারত না। সে ওই মেয়েটার প্রতি কৃতজ্ঞতা অনুভব করলো এবং সেই মেয়েটাকে বলল, আপনি আমাকে যা বলবেন আমি সেটাই করব। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমার মা এবং বোনের আমি ছাড়া আর কেউ নেই। আপনি যেটা করেছেন তার জন্য আমি আপনার জন্য সবকিছু করতে রাজি আছি। তখন সেই মেয়েটি, মানে জিন মেয়েটি, সালেহা বলল, দেখো, মূলত সমস্যা হচ্ছে তোমাকে এখানে বের করে না, এখান থেকে বের করা। এখান থেকে বের না করতে পারলে জিনারা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে, সঙ্গে আমাকেও মেরে ফেলবে, এবং হয়তো বিচার হবে আমার, কিন্তু তোমাকে মেরে ফেলবে। তোমাকে সারা জীবন কারাগারে রাখতে পারে, যেটা কিনা আমার সহ্য হবে না, আমার মোটেই ভালো লাগবে না। সেহেতু আমাদেরকে এখানে নিরাপদে থাকতে হবে। আমি যেটা বলবো সেটা তোমাকে মানতে হবে, ঠিক আছে? তুমি এখানেই থাকবে। সুযোগ বুঝে সুস্থ হয়ে উঠলে আমি তোমাকে তোমার বাড়িতে পর্যন্ত দিয়ে আসবো, তারপর না হয় দেখা যাবে বিষয়টা। সাগর তখন খানিকটা ভয় পেয়ে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনি যেটা বলবেন সেটাই শুনবো। ওই মুহূর্তে সালেহা বলল, আবার আপনি তুমি করে বলার অভ্যাস করো, এটাই বরঞ্চ ভালো হবে। ওই মুহূর্তে তখন সাগর বলল, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। সালেহা সাগরকে পাশে বসিয়ে তার দিকে তাকিয়েছিল। সাগর তখন বলল, কি দেখছেন? সালেহা বলল, আবার আপনি তুমি করে বলার অভ্যাস করো। সাগর এরকমটা কখনো করেনি, কারণ তার বাড়ি, আশপাশের পরিবেশ এবং মেয়েটাকে এত সুন্দরী দেখতে যে তার দিকে তাকিয়ে, তার চোখে চোখে তাকিয়ে তাকে আপনি করে বলার সাহসই পাচ্ছিল না। ওই মুহূর্তে সাগর তখন বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, খুব বেশি। উনি আমাকে কি জড়িবুটি এবং ওষুধ খাইয়েছেন, যেগুলো কি আমার পেট মোটেই ভরেনি। প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগেছে, আমি কি খাবো? আর উনি বলেছেন যে তোমাকে নাকি অনেক খাবার খাওয়াতে হবে। বুঝতে পেরেছি, চলো, ক্ষুধা লাগবে, ওষুধ খেলে সেটা বলেছিল। সাগরকে নিয়ে সালেহা পা টিপ টিপ করে নিচের দিকে গেল। ততক্ষণে একদম ভর দুপুর, মানে হচ্ছে আমাদের এখানে যেমন মধ্য দুপুর হয়, ওদের ওইখানে দুপুরবেলা হচ্ছে গিয়ে সকালে ঘুমিয়ে থাকে এবং মধ্যরাত থাকে। যাই হোক, ওই অবস্থায় পা টিপে টিপে সে রান্নাঘরের দিকে আগালো এবং সেখানে গিয়ে দেখলো বিশাল দামি দামি খাবার এবং খুব বড় বড় মুরগি, তারপরে খাসির মাংস, অনেক ধরনের খাবার, যা কিনা এর আগে সাগর কখনোই খায়নি। খাবারগুলো নিয়ে সরাসরি তার নিজের কক্ষে চলে আসলো সালেহা। তারপর সাগরের সামনে রাখলো
এবং সাগরের হাতও জখম ছিল, সে খেতে পারতো না একা একা। তখন সালেহা তাকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলো। সত্যি সাগরের খুব লজ্জা লাগছিল। লজ্জা লাগাটাই স্বাভাবিক বিষয়, কারণ ওই মেয়েটা যেভাবে তার সেবা যত্ন এবং যেভাবে তার করছে, তাতে করে তার লজ্জা লাগাটা স্বাভাবিক বিষয়। সাগর সালেহাকে বলল, আচ্ছা সালেহা, আপনি আমাকে কেন খাইয়ে দিচ্ছেন? আমি তো চাইলে চামচ দিয়েও খেতে পারি। তখন সে বলল, আহা, এত কথা বলবেন না তো, আপনি খান। আপনাকে আমি আপনি করে বললাম, যতদিন না পর্যন্ত আপনি আমাকে তুমি করে বলবেন ততদিন আমি আপনাকে আপনি করেই বলবো। সালেহার এই কথা শুনে তখন সাগর বলল, আচ্ছা ঠিক আছে। ওই মুহূর্তে সালেহা তখন রেগে গিয়ে বলল, একদম মেরে ফেলবো, তাড়াতাড়ি খাও, নাও। সাগর প্রায় সবগুলো খাবার খেয়ে ফেললো। খাবার খাওয়ার পরে সাগর বলল যে আমি এখন, ওই মুহূর্তে তখন সালেহা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটু রেস্ট করো। আজকে এই সন্ধ্যার দিকে আমি এবং তুমি একটা জায়গায় ঘুরতে যাব, ঠিক আছে? যদিও এই জায়গাটা নিরাপদ না, তবুও আমি যাব, আর কোনো সমস্যা হবে না। আমার যে সাদা পঙ্খিরাজ ঘোড়া আছে, ওই ঘোড়ায় আমাকে নিয়ে যাবে, তাতে করে কোনো সন্দেহ করবে না কেউ। আর কবিরাজ একটা ওষুধ দিয়ে দিয়েছে, ওইটা গায়ে মাখলেই তোমার গা থেকে আর মানুষের গন্ধ আসবে না, জিনেদের গন্ধই আসবে, সেটা কোনো সমস্যা নেই। সন্ধ্যা নামার কিছুক্ষণ পরপর সাগরের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখল সালেহা খুব সুন্দরভাবে সেজে গুজে বসে আছে ড্রেসিং টেবিলের সামনে, সব তো সাজগোজ করছে। সালেহা তখন সাগরকে দেখে বলল, তুমি উঠেছ? যাও, ওইখানে কাপড় রাখা আছে, কাপড়গুলো পরো, আর যদি ফ্রেশ হতে চাও গিয়ে গোসল করে আসো, আমরা সেখানটায় যাব। ওই মুহূর্তে তখন সাগর বুঝতে পারছিল না যে সে কি যাবে বাহিরে, যদি জেলা ধরে ফেলে। সে বারবার সালেহাকে বলছিল। সালেহা তখন বলল, কিছু হবে না বাবা, আমি তোমার সঙ্গে আছি না, যাও তো তুমি। সাগর অন্য কক্ষ থেকে সেই জামাটা পরে আসলো। সত্যি সাগরকে জিনেদের এই রাজকীয় পোশাক পরে ভিন্ন রকম লাগছিল। সাগরের গায়ে সেই পারফিউম এবং সেই মলমটা মাখিয়ে দেওয়া হলো, যেটা ওর শরীর থেকে ওই মানুষের গন্ধটাকে সরিয়ে দিবে। সালেহা তখন নিচে গিয়ে তার পঙ্খিরাজ ঘোড়াটা বের করলো আস্তাবল থেকে। তারপর সে বাহিরে এসে সাগরকে তার পিঠে চড়িয়ে সোজা আসমানের দিকে উড়াল দিল। সাগর এই প্রথমবারের মতো যেন আসমানে উড়ছে, এর আগে এরকম আসমানে ভাসেনি বা ওড়েওনি। সাগর পেছন থেকে সালেহাকে শক্ত করে ধরে বসে আছে। সালেহা তখন বলল, আমাকে ধরে বসে থাকো, তুমি পড়বা না। সাগর তখন বলল, আমি পড়ে যাব, আমাকে ধরে রাখো তুমি। সাগরের মুখ থেকে তুমি কথা শুনে সালেহা আর মনে যেন একটা খুশির দৌড় উঠল। তখন সালেহা বলল, তাহলে সত্যি সত্যি তুমি বলেই ফেললে, তাই না? ওই মুহূর্তে সাগর বলল, ইচ্ছে করে বলিনি, বেরিয়ে গিয়েছে, আপনি যে বলছেন সেই জন্য। আবার আপনি শুনে সালেহার জন্য রাগ হতে রাখলো। আসমানের উপর দিয়ে মেঘের মধ্যে দিয়ে তার ঘোড়াটা চলতে শুরু করেছে। দুর্গরাজ্যের একদম শেষ প্রান্তে, যেখানে জিনেদের আনাগোনা খুবই কম, একটি বড় বিরান ভূমি। সেই বিরান ভূমির ঠিক মাঝখানে স্বচ্ছ পানির একটি চোখের মতো ফোয়ারা বা জলধারা আছে, জলরাশি, যার নিচের অংশটা একদম ধবধবে সাদা, এবং সেখান থেকে রাত্রে অনেক শৈবাল যেগুলোকে আলো দেয়, সেই আলোগুলো জ্বলতে থাকে এবং মনে হয় যে সত্যি সত্যি একটা লাইটের পুকুর। জায়গাটা দেখে সত্যি সত্যি খুব পছন্দ হলো তার। সালেহা তখন বলল, জায়গাটা কেমন? সাগর তখন বলল, খুব সুন্দর, এরকম সুন্দর জায়গা এর আগে আমি কখনো দেখিনি। সালেহা বলল, রাতের জিন জগৎ এরকমই, আমাদের এই দুর্গরাজ্যে অনেক বড় বড় জিনিস আছে, যে জিনিসগুলো আমরা সত্যি খুব পছন্দ করি এবং আমি বিশেষ করে ঘুরতে খুব পছন্দ করি। পঙ্খিরাজ সাদা ঘোড়াটা দেখে সাগর খানিকটা ভয় পেল, কারণ ঘোড়াটার মধ্যে বেশ কিছু ক্ষমতা আছে। ঘোড়ার লেজ দিয়ে বাড়ি মারলেই এক অদ্ভুত রকমের আলো চমকে ওঠে। কয়েক দফা বাড়ি মারার পরে আলো চমকে উঠল। ওইটা দেখে সাগর কিঞ্চিত ভয়ও পেয়েছিল। তবে সালেহা তাকে বেশ খানিকটা থামিয়ে বলল কি যে, দুলদুল ওরকম করে না, ওর মতো ভয় পাচ্ছিল। ওই মুহূর্তে তারা সেখানে বসে পড়ল এবং সেখানে একটি বড় অদ্ভুত ফুল গাছের তলায় বসে সামনের আকাশ এবং লেক উপভোগ করতে লাগলো। পানির মধ্যে পা ভিজিয়ে সাগর এবং সালেহা বসেছিল। ছোট ছোট মাছের মতো কিছু একটা পায়ে এসে বসছিল এবং খুশি দিচ্ছিল। সালেহা বলল, আমার এটা খুব পুরাতন একটা অভ্যাস, ছোটবেলা থেকে এখানে আসি এবং এরকমটা করি। সত্যি কথা বলতে এই জায়গাটা আমার কাছে খুব প্রিয় এবং খুব পছন্দের। তারা গল্পই করছিল, ঠিক সেই মুহূর্তে সেখান দিয়ে একটি ঘোড়া যাচ্ছিল এবং ঘোড়ার যে সাওয়ারি ছিল সে তখন সালেহাকে জিজ্ঞেস করলো, সালেহা, তুই এখানে কি করছিস? সালেহা ভূত দেখার মতো চমকে উঠল, কারণ পেছনে তার এক মামাতো ভাই ঘোড়া করে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সালেহা বলল, এই তো ভাইয়া, কিছু না, আমি এখানে বসে আছি। ওই মুহূর্তে সেই জিনটা সাগরকে দেখে জিজ্ঞেস করলো, এই ছেলেটাকে, এটা কোন জিন? তখন সালেহা বলল কি যে, আরে আমাদের বাড়িতে এসেছে মেহমান, তুমি চিনবা না, আমার বাবার বাড়ির এক আত্মীয়, তুমি যাও তো ভাইয়া। একথা বলতে জিনটা তখন ওইখান থেকে নামলো। নামার বলল যে,
কেমন আত্মীয় আমি চিনি না। সালেহা তখন বলল, ভাইয়া তোমাকে যেতে বলেছি না, আমরা দুজনে গল্প করছি, যাও এখন এখান থেকে। তখন বললো, আচ্ছা যাচ্ছি রে, রাগ করছিস কিসের জন্য? আর একটুর জন্য হলো হয়তো ও চিনে ফেলতো। তারপর ঘোড়া নিয়ে ও চলে গেল ওইখান দিয়ে। সত্যি সাগর এবং সালেহা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ যদি কোনোভাবে দেখে ফেলতো। সাগর তখন বলল, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, নিশ্চয়ই ও আমাদেরকে গিয়ে বলে দিবে। তখন ওই মুহূর্তে সালেহা বলল, আরে না, দেখতে পাই নাই। সালেহা সাগরের হাতটা ধরে তার কাঁধে মাথা রেখে পানিতে পা ভিজিয়ে সামনের সৌন্দর্য উপভোগ করতে লাগলো। কি সুন্দর দৃশ্য! পানিতে যেন নানান রং বেরঙের জল জল আলো জ্বলছে, দূরে পাহাড় এবং পর্বত দেখা যাচ্ছে। সাগর এর আগে এরকম অদ্ভুত রকমের জায়গা কোথাও দেখেনি, সত্যি কোথাও দেখেনি। সালেহার মামাতো ভাই শহরে প্রবেশ করতেই তার কানে সেই খবরটা আসলো যে একজন মানুষ নাকি এই জিন রাজ্যে প্রবেশ করেছে, যে মানুষটি কোথাও একটা ঘাপটি মেরে বসে আছে এবং এটা জিনেদের জন্য ক্ষতিকর, এবং জিনেরা যদি কোনোভাবে এটার সংস্পর্শে আসে তাহলে তারা হয়তো ধ্বংস হয়ে যাবে। গ্রামের মধ্যে এরকম একটা কথায় গুজব ছড়িয়ে পড়েছে। সালেহা সত্যি ওইখানে বসে কি করছিল? ওই ছেলেটাই বাকে? এটা সালেহার মামাতো ভাইয়ের এক ধরনের সন্দেহ হতে লাগলো। ওই ছেলেটাকে দেখে একটু অস্বাভাবিক মনে হচ্ছিল, জিনেদের মতো লম্বা কান নেই তার, আর সে কেমনভাবে যেন ভয় পাচ্ছিল। তাকে দেখেও খানিকটা জিন মনে হচ্ছিল না, সন্দেহ হচ্ছিল। তবে তার গায়ে তো জিনেদের গন্ধই, কিছু বুঝে উঠতে পারছে না। সে আশপাশটা অনেকের কাছে জিজ্ঞেস করলো এবং বলল যে এরকম এরকম, কিন্তু এই খবরটা চারিপাশে ছড়ালো কিভাবে? সম্ভবত কোনোভাবে ছড়িয়েছে, বর্ডার রাজ্য থেকে আসার পথে হয়তো এরকমটা ঘটেছে। এটা দেখেই সালেহা নিজেই খুব চিন্তিত, এবং সালেহা এত ঘটনা জানে না। সালেহা ওইখান থেকে ওই জায়গায় বসে আছে, সে ওইখান থেকে যে উঠে আসবে, সত্যি সত্যি যে এরকম একটা ঘটনা ঘটেছে সে বিষয়টা খেয়ালই করেনি বা জানেই না। সালেহার মামাতো বোন আশপাশের সমস্ত, মামাতো ভাই আশেপাশের সমস্ত জায়গা খোঁজাখুঁজি করে এরকম একটি খবর নিয়ে চলে গেল তার ওই ইসের বাসায়, সালেহাদের বাড়িতে, এবং সেখানে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করলো। বললো, সালেহাকে দেখলাম ওইখানে বসে আছে কার সঙ্গে যেন, তা আত্মীয়টাকে? ওই মুহূর্তে সালেহার মা বলল, কই, কোন আত্মীয় তো আসেনি। এই জিনটা একটু চালাক ছিল এবং একটু চতুর টাইপের, সে কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, কিছু খেতে দাও। হ্যাঁ। ওই মুহূর্তে ওই জিন ছেলেটি খেতে বসে পড়ল। এদিকে সালেহা সাগরকে নিয়ে ঘোড়াতে চড়ে গ্রামের মধ্যে প্রবেশ করলো, গ্রামটা ঘুরে দেখাবে। সালেহা ভেবেছিল সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছে, কেউ কোনো কিছু দেখছে না, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। কিন্তু এরকম একটা কাণ্ড ঘটে গিয়েছে সালেহার যেন কোনো আন্দাজই ছিল না। সালেহা যখন গ্রামের মাঝ বরাবর আসলো, অনেকেই সালেহার দিকে তাকাচ্ছিল। ঘোড়াটা আসছে, সালেহা তখন গুজব শুনতে পেল, এবং খানিকটা সামনে আসতেই বেশ কয়েকটা জিন সালেহাকে তার পিছু নিচ্ছিল। খানিকটা সামনে আসতেই সালেহা হয়তো একটি বড় দলের মুখোমুখি হতো, কিন্তু ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে সালেহার সে মামাতো বোন, মামাতো ভাই সে সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হয় এবং ওদেরকে ওইখান থেকে তুলে নিয়ে আসে। 1 সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে। গ্রামবাসীদের মধ্যে ওরকম ক্ষমতা নেই যারা কিনা হঠাৎ করে জিনদের মধ্যে মানে একটা অন্যরকম ক্ষমতা দেখাতে পারবে। কিছু জিন আছে যাদের শক্তি অনেক বেশি, কিছু জিন আছে যাদের শক্তি অনেক কম। তার এই মামাতো ভাইয়ের শক্তি অনেক বেশি, কারণ তারা রাজ পরিবারীয় জিন আর কি। সঙ্গে সঙ্গে ঈশা, সালেহা, সাগর এবং ওই তার মামাতো ভাই ছেলেটা দূরে এসে বসলো আর কি, একটা পাহাড়ের চূড়ায়। সঙ্গে সঙ্গে এই ছেলেটাকে দেখে চিনতে পারল যে এটা একটা মানুষ। সালেহাকে তখন জিজ্ঞেস করলো, বুঝতে পারলাম না, তুই একটা মানুষ নিয়ে ঘুরছিস, এই মানুষকে কেন্দ্র করে পুরো এলাকা, পুরো রাজ্য এবং গ্রামে কি পরিবেশ ছড়িয়েছে তুই জানিস? সালেহা তখন বলল, ভাই আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে আমি ওকে তো চাইলে এখন দিয়ে আসতে পারছি না। যেভাবে হোক কাকতালীয়ভাবে ঘটনাটা ঘটে গিয়েছে, আর আমি নিজে থেকে এটা ঘটাইনি, এরকম এরকম ব্যাপার স্যাপার। সমস্ত ঘটনা তার ভাইকে খুলে বলা হলো। বলার পর সে বুঝতে পারলো বিষয়টা। সে বলল, আমি কিছুটা আন্দাজ করেছিলাম, তবে সত্যি কথা আজকে তোরা ফেসে যেতি, যে গ্রামে গিয়েছিলি ওইখান থেকে ছেলেটা ধরা পড়তো, ছেলেটা তো মরতেই তোকেও কারাগারে পাঠাতে হতো। ওই মুহূর্তে তখন সালেহা বলল, ভাইয়া হেল্প করো না, দেখো না আমি কি একটা বিপদে পড়েছি। সালেহাকে পাশে নিয়ে এসে তখন জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি? তুই ছেলেটার জন্য আমাদের কিছু করছিস কিসের জন্য? সে মরে যেত, ঘটনাটা শুনে মনে হচ্ছে তো অন্য কিছু। সালেহা বলল, হ্যাঁ আমি ওকে পছন্দ করি। তখন সালেহার মামাতো ভাই বলল যে দেখতে সুন্দর, হ্যান্ডসাম আছে, খুব সুন্দর, তবে মানুষ যে, তুই এটা কেমন করলি বলতো? তুই জানিস ছোটবেলা থেকে আমি তোকে পছন্দ করি, কিন্তু তুই কখন আমাকেই পাত্তা দিলি না। এরকম একটা মানুষকে, ছেলেটা বেশ লাকি যে তোকে সে পেয়েছে। তবে তোরা যদি মরতে না চাস তাহলে ছেলেটাকে দ্রুত ফেরত দিয়াই তার নিজের জগতে। আর এরকমটা কখনো সম্ভব না, আমি তোকে বলছি, দেখ এরকমটা কখনো সম্ভব হবে না, তুই তার সঙ্গে কখনো থাকতে পারবি না, তুই তাকে ভুলে যা।
তখন সালেহা বলল, ভাইয়া তুমি আমাকে তোমার প্রতি আকৃষ্ট করার জন্য বাধ্য করছো, তাই না? এমনটা কখনো হবে না। আমাকে হেল্প করতে পারবে কিনা তুমি তাই বলো। ওই মুহূর্তে ওই ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে করব, কিন্তু সেটা কিভাবে? সালেহা বলল, ওকে যেভাবেই হোক কয়েকদিন এখানে গোপনে রাখতে হবে, আর এখানে তো থাকতে পারবো না, তোমাদের রাজ্যে নিয়ে যাই, কি বলো? এ কয়েকদিন তোমাদের এখানে থাকবো না হয়। সালেহার মামাতো ভাই একটু চিন্তা করে ভাবলো, এই কদিন অন্তত পক্ষে সালেহার কাছাকাছি তো থাকা যাবে, সে হোক অন্য কাউকে ভালোবাসে। সালেহার মামাতো ভাই সত্যি সত্যি সালেহাকে খুব পছন্দ করে অনেকদিন আগে থেকে, কিন্তু সেটা সালেহা জানলেও হয়তো এতদিন আত্মপ্রকাশ হয়নি। কিন্তু ওই যে আজকে হয়ে গেল, সে খুব খুশি ছিল। সালেহার মামাতো ভাইয়ের নাম হিসাম। হিসাম তখন বলল, আচ্ছা সালেহা চল, আজকে বেশি দেরি করব না, এখান থেকে চলে যাব। সালেহা তখন বলল, আমি সাগরকে নিয়ে প্রাসাদে যাচ্ছি, সেখান থেকে আমরা রাত্রে খেয়ে দিয়ে রওনা দিব, কি বলো ভাইয়া? ওই মুহূর্তে হিসাম বলল, আচ্ছা ঠিক আছে তা দেওয়া যাবে, তবে রাজ্যের যে পরিস্থিতি, এখানে খুব বেশিক্ষণ থাকা যাবে না। চারিদিকে একদম ছড়াছড়ি হয়ে গিয়েছে, হয়তো সকলের বালির তল্লাশি চলছে। সকলে জেনে গিয়েছে যে এই এলাকায় দুর্গরাজ্যে একটি বড় জাসুস টিম প্রবেশ করেছে, মানুষের জাসুস, যারা কিনা এখানে এসে মানুষের ক্ষতি করতে চায়। সেহেতু আজকে আমরা এখান থেকে রওনা দিব, ঠিক আছে? সালেহা বলল, আচ্ছা ঠিক আছে। তারা সকলে নিজেদের কক্ষ এবং সমস্ত স্থানে প্রবেশ করলো। চারিদিকে তখনও কানাঘুষা চলছিল। হিসাম শহরের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে একটি দলের কথা লক্ষ্য করছিল, এবং তারা বলছিল, এই বাড়িটা বেশ অদ্ভুতভাবে লোকজন চলাফেরা করছে। কিছু কিছু লোকজন আসছে, আবার রাজপরিবারের গাড়িও এখানে এসেছিল। নিশ্চয়ই এখানে কোনো সন্দেহজনক কিছু আছে। জিনদের মধ্যে অনেক কিছুই চতুরতা আছে, এবং কথাগুলো রাজ পরিবারে এবং রাজ দরবারে পৌঁছে গিয়েছে। পৌঁছে যাওয়ার কারণে অনেকে হয়তো বিষয়টাকে সন্দেহজনক চোখে দেখছেন। বেশ কয়েকদিন ধরে এরকম কানাঘোষা চলছে, শুধু বেশ কয়েকদিন না, প্রায় সপ্তাহখানিক ধরে। এবং এই সপ্তাহখানিক ধরেই সাগর এখানে এসেছে। সে কি ছিল আর কোথায় কি এসেছে? সে কি প্রাণ হারাতে চায়? এমনটা সে বসে বসে ভাবছিল। সাগর দরজার কাছে বসেছিল। হিসাম তখন প্রবেশ করলো। সালেহা তখনও সেখানে বসেছিল। সালেহা তখন বলল, কি ব্যাপার হিসাম ভাই, কি হয়েছে? ওই মুহূর্তে তখন হিসাম বলল যে, আসলে কাজ হয়েছে যে এখানকার সকলে জেনে গিয়েছে বিষয়টা, এবং এই বাড়ির দিকে অনেকে ইঙ্গিত করছে। এখানে নাকি অনেক ধরনের আলামত ওরা দেখতে পেয়েছে বা বুঝতে পেরেছে। আমাদেরকে খুব শীঘ্রই এখান থেকে বের হতে হবে, এবং আমি তোদেরকে নিয়ে যাচ্ছি, কিন্তু বিষয়টা একটু রিস্কি। আমাদের রাজ্যে প্রবেশ করলে হয়তো আর কোনো সমস্যা হবে না, আমাদের প্রাসাদেই থাকতে পারবি। প্রাসাদ থেকে বের হওয়া হয়তো একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, তবে ওইখানেই থাকতে হবে, কিছু করার নেই। তখন হিসাম সালেহাকে বোরকা পরালো, এবং সেই সঙ্গে সাগরকেও বোরকা পরালো, কারণ এখান থেকে বের হওয়ার এটাই একমাত্র উপায়। ওই অবস্থায় সাগর এবং সালেহা ঘোড়ার পিঠে চড়ে যেতে শুরু করলো, সে সাদা শ্বেত ঘোড়াটার উপরে। পাশে তাদের ভাই হিসাম ছিল। তাদেরকে পাহারা দিয়ে অর্ধেক পর্যন্ত নিয়ে সোজা আসমানের ওপর থেকে বর্ডার ক্রস করে ওই প্রান্তে চলে গেল। এবং ক্রস করার সময় তখন আর কেউ জিজ্ঞেস করেনি, কারণ হিসাম এদিক দিয়ে যাচ্ছে। হিসাম খুব বড় একটা জিনের যোদ্ধা, সে কাকে নিয়ে যাচ্ছে এটাকেও হয়তো দেখবে না। নিজের সময় বর্ডারের রক্ষীরা তাকে আটকায়নি বা এরকম কোনো কিছু করেনি। সেই অবস্থা ওইখান দিয়ে সোজা চলে গেল রাজ্যের বাহিরে তার নিজের গোত্রের দিকে। যখন তারা সেখান থেকে চলে গেল, রাজ পরিবারের কিছু রক্ষী সোজাসুজি চলে আসলো সালেহাদের বাড়িতে। সালেহার বাবার কাছে বললো, তোমাদের বাড়িতে একজন মানুষকে তোমরা লুকিয়ে রেখেছ, এবং সে জাসুস, এবং এটা নিশ্চয়ই তোমাদের বাড়ির কোথাও একটা আছে আশেপাশে। এখানে অনেকে বিষয়টা লক্ষ্য করেছে, এবং নিশ্চয়ই এমন কিছু কাণ্ড ঘটেছে যা কিনা তোমার বাড়ির আশেপাশে, এবং এখানে রাজ বহরের গাড়ি আসতে দেখা গিয়েছে। সেটা কিসের জন্য? সমস্ত জায়গায় খোঁজ করা হলো, রক্ষীরা সেখানে কিছু পেল না, কোনো আলামতও পেল না, কারণ যাওয়ার আগে হিসাম সকল আলামত এখান থেকে নষ্ট করে দিয়ে গিয়েছে। ওই অবস্থায় ওইখানে কোনো কিছু পাওয়া গেল না। রাজরক্ষীরা চলে গেল। ওই এলাকায় তখনও পর্যন্ত গুজব ছড়িয়ে পড়েছে যে সবার সাবধানে থাকবা। গ্রামবাসীরা রাত্রে দিনের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে লাগলো, কারণ মানুষের ক্ষমতা অনেক বেশি জিনেদের থেকে, এবং তারা চাইলেই যে কাউকে বানভারা নষ্ট করে দিতে পারে বা ক্ষতিও করতে পারে। এমনটাই পুরো রাজ্যে একদম কানাঘুষা চলতে শুরু করলো। এমনটা কিন্তু মানুষের জগতে হয় যে জিন এসেছে, জিনেরা ক্ষতি করবে, ঘুমিয়ে পড় তাড়াতাড়ি সবাই। ঠিক ওরকম একটা জিনিস দুর্গ রাজ্যে ছড়িয়ে পড়তে লাগলো, এবং চারিদিকটা যেন এক অন্যরকম অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছিল। সমস্ত রাজ্য যেন উত্তপ্ত ছিল। হিসাম, সালেহা এবং সাগর তিনজনে ওইখানে আসমানের উড়াল দিয়ে প্রায় দুর্গরাজ্যে পেরিয়ে সাম্রাজ্য পৌঁছে গেল। সাম্রাজ্য হচ্ছে গিয়ে হিসামদের বড় রাজ্য। এখানকার রাজার ভাই হচ্ছে গিয়ে হিসামের বাবা, এবং হিসামের চাচা হচ্ছে এখানকার রাজা বা সর্দার,
এবং তিনি বহু বছর ধরে বংশ পরম্পরা এখানে সর্দারগিরি করছেন। হিশামের চাচা তিনি রাজা হতে পারতেন, তবে বিষয়টা হচ্ছে তাদের মধ্যে এরকম কোনো শত্রুতা বা নেই আর কি, যার কারণে তারা নিজেদের কাছে খুব ভালোভাবে বসবাস করে। পেছনে তারা ঘোড়াটা রেখে সোজা বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরটা বিশাল আকৃতির এবং যে প্রাসাদে থাকে, এই প্রাসাদে থাকলে হয়তো এরকম কোনো কিছু হবে না। সাগর সত্যি সত্যি সালেহার হাত ধরে সামনের দিকে আগাচ্ছিল। হিশাম দেখে কিছুটা হিংসা হচ্ছিল, তবে সত্যি কথা হিশাম জানে সালেহা সাগরকে ভালোবাসে, সে তো তাদের মধ্যে কাটা হয়ে আসার কোনো মানে নেই। তবে এই যে এক সপ্তাহ যদি এখানে থাকে তাহলে হয়তো সে সালেহাকে দেখতে পারবে, এটাই তার সার্থকতা। ভালোবাসা সত্যি অদ্ভুত, কেউ ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করে, আবার কেউ ভালোবাসাকে পাওয়ার জন্য পুরো জাতির সঙ্গে লড়াই করে। তেমনটাই হয়েছে সালেহার সঙ্গে। সালেহা যেন পুরো জাতির সঙ্গে লড়াই করার জন্য একদম উঠে পড়ে লেগেছিল এবং সে নিরাপদে সাগরকে সরিয়ে আনতে পেরেছে। সাগরকে এসে সঙ্গে সঙ্গেই ওই প্রাসাদ থেকে সোজা উপরের দিকে নিয়ে গেল এবং সেখানে যাওয়ার পর সাগর তখন সালেহাকে জিজ্ঞেস করলো, আমাকে তো তুমি চাইলেই দিয়ে আসতে পারো, এখন তো আমরা হিশাম ভাইয়ের রাজ্যে চলে এসেছি, এখান থেকে আমাদের জন্য বের হওয়া সহজ। তখন সালেহা বলল, এটা আমি করতে পারি, কিন্তু তোমাকে সুস্থ করে না তুলে আমি তোমাকে দিয়ে আসতে পারবো না। আমি সত্যি কথা তোমার সুস্থতা নিয়ে ভাবছি এখন, আর তুমি এইসব নিয়ে ভাবছো, এমনটা ভাবা উচিত হবে না, ঠিক আছে? ওই মুহূর্তে সাগর তখন সালেহাকে বলল, কেন তুমি আমার জন্য এমনটা কেন করছো? আমি তোমার কে হই এবং কিসের জন্য এমনটা করছো বলো? সালেহা তখন সাগরের দিকে তাকিয়ে বলল, এই ভাষা তুমি বুঝতে পারছো না, দেখো আমার চোখের দিকে তাকিয়ে দেখো, এটা প্রেমের ভাষা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সাগর, এই ভালোবাসার কারণে আমি তোমার জন্য সমস্ত কিছু করতে পারি। সাগর সালেহার দিকে হা করে তাকিয়ে আছে। এত সুন্দরী একটি মেয়ে, এত সুন্দর জিন গোত্রের এত বড়লোক ঘরের একটি জিন মেয়ে, সে আমার মতো একজন সাধারণ কাঠুরিয়াকে ভালোবাসে? বিষয়টা হজম করতে পারছিল না সাগর। সে হা করে সালেহার দিকে তাকিয়েছিল। এটাও কি সম্ভব? এটা কখনো সম্ভব হতে পারে না। সাগরকে সে কোনোভাবে ভালোবাসতে পারে না। সাগর সামান্য একজন কাঠুরে, আর তার কিছু নেই, চাল নেই, চুলো নেই। তাকে এমনভাবে বিপদ থেকে বাঁচিয়েছে, বিপদ থেকে উদ্ধার করে নিয়ে এসেছে, আবার এখন তাকে ভালোবাসার কথা বলছে। সালেহা যেন কোনোভাবে তাকে বিষয়টা বোঝাতে পারছে না। সাগর হা করে সালেহার দিকে তাকিয়ে আছে, যেন সময় থমকে গিয়েছে। সালেহা তখন আচমকা এসে সাগরকে জড়িয়ে ধরল এবং বলল, আমি তোমাকে ভালোবাসি সাগর, তুমি যাই হও না কেন, কাঠুরে হও, মানুষ হও, যেটা হও না কেন, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং এই ভালোবাসা একদম পবিত্র। আমি তোমাকে অনেক ভালোবাসি। সাগর হা করে সালেহার দিকে তাকিয়ে রয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল। দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। প্রথম পর্ব যারা এখন পর্যন্ত দেখেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে ঢুকে প্রথম পর্ব দেখে আসবেন। দ্বিতীয় পর্ব শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান, আপনাদের প্রিয় হোস্ট, আপনাদের সঙ্গেই ছিলাম। আশা করি এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।